আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, তোমরা যারা এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ, তোমাদের জন্য আমি লেকচার যে বৃত্তি গাইডটা বের হয়েছে সেখানকার স্পেশাল মডেল টেস্টগুলো নিয়মিত সমাধান করে দেখাচ্ছি। আজকের এই পর্বে স্পেশাল মডেল টেস্ট 2 এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন আছে যেগুলো, সেগুলো নিয়ে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম যে প্রশ্নটা আছে এখানে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে বলা হয়েছে 3, 6, 11, 18, 27 এমন একটা তালিকা দেয়া আছে। তালিকার পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো। তালিকাটা এখানে বোর্ডে দেখতে পাচ্ছ। আমরা প্রথমে যদি তালিকার পাশাপাশি পদগুলোর পার্থক্য নির্ণয় করি, পার্থক্য সবসময় পরের পদ থেকে আগের পদটা বিয়োগ করে বের করতে হবে। 6 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 3 হয়। 11 থেকে যদি 6 বিয়োগ করা হয় তাহলে 5, 18 থেকে 11 বিয়োগ করলে 7, 27 থেকে 18 বিয়োগ করলে হয় 9। এগুলো হচ্ছে পার্থক্য। পার্থক্যর মধ্যে একটা প্যাটার্ন আছে, 3, 5, 7, 9, অর্থাৎ পার্থক্য প্রতিবার 2 করে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি এভাবে করে এই পার্থক্যগুলো আরেকটু ভেঙে দেখাতে চাই, এই যে 5, এই 5টাকে এভাবে করে ভেঙে দেখাতে পারি, 3 যোগ 2। 7 কে ভেঙে লিখতে পারি হচ্ছে 5 এর সাথে 2 যোগ। আবার 9 সেটাকে হচ্ছে 7 এর সাথে 2 যোগ, মানে প্রতিবার আগের যে পার্থক্য তার সাথে আরো 2 যোগ করে হচ্ছে পরবর্তী পার্থক্য হয়। তো আমরা এরপর একটু কথায় লিখবো যে দেখা যাচ্ছে পার্থক্য প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। পার্থক্য প্রতিবার 2 করে বৃদ্ধি পাচ্ছে। 2 করে যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সবশেষ পার্থক্যটা হচ্ছে 9। এর পরের পার্থক্য হবে হচ্ছে 9 আর 2 11। তো সুতরাং পরবর্তী পার্থক্য হবে 9 এর সাথে 2 যোগ, 9 আর 2 যোগ করে হলো 11। তো পরের পার্থক্য যদি 11 হয়, পরের সংখ্যাটা কত হবে? 27, শেষ যে পদটা দেয়া আছে 27, তার সাথে এই যে পরবর্তী পার্থক্য 11 সেটা যোগ করে দিলে এর পরবর্তী সংখ্যা যেটা হবে তালিকার, সেটা পাওয়া যাবে। সুতরাং তালিকার পরবর্তী সংখ্যা সেটা হবে 27 এর সাথে 11 যোগ, 27 যোগ 11, 8, 3, 38। তো এটাই হচ্ছে 1 নম্বর প্রশ্নটার সমাধান। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে 20% লাভে একটি দ্রব্যের বিক্রয় মূল্য 480 টাকা, দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। 20% লাভে 480 টাকায় বিক্রি করা হয়েছে, কেনা হয়েছিল কত দামে বের করতে হবে সেটা। 20% লাভ মানে হচ্ছে যদি আমরা ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই, 20% লাভে সেই ক্ষেত্রে বিক্রয় মূল্য হবে 100 এর সাথে 20 যোগ। যেহেতু লাভ হয়েছে এই জন্য ক্রয় মূল্যের সাথে বিক্রয় লাভের পরিমাণটা যোগ হয়ে বিক্রয় মূল্য পাওয়া যাবে 120 টাকা। অর্থাৎ 100 টাকা দিয়ে যদি কেনা হয়ে থাকে সেটা বিক্রি করা হয়েছে 120 টাকায়। আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। তো ক্রয় মূল্যকে ডান পাশে রেখে আমরা বাক্য সাজিয়ে নেব যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এভাবে লিখি যে বিক্রয় মূল্য, আমি একটু এখানে সংক্ষেপে লিখলাম, তোমরা এভাবে লিখবে না, তোমরা পূর্ণরূপে লিখবে। বিক্রয় মূল্য 120 টাকা হলে 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঐকিক নিয়মে বাকি অংশটা সমাধান করব। সুতরাং বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 এর সাথে 120 ভাগ, আর বিক্রয় মূল্য প্রশ্নে দেয়া আছে হলো 480 টাকা।
480 টাকা হলে সেই ক্ষেত্রে ক্রয় মূল্য এই 100 এর সাথে 480 ওপরে গুণ হয়ে যাবে, আর নিচে তো 120 আছে। হিসাব করলে একটা শূন্য যেখান থেকে কেটে দিলাম, 12 এর সাথে 48 কাটলে 4 12 48, 4 আর 100 গুণ করলে 400 টাকা। অর্থাৎ ওই দ্রব্যটার ক্রয় মূল্য ছিল 400 টাকা। শেষে অবশ্যই কথা দিয়ে শেষে একটা সুন্দর করে একটা সেন্টেন্স লিখে দিবে প্রশ্নের মতো করে। 3 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ যে একটা ত্রিভুজাকৃতির জমির ভূমি 25 মিটার এবং উচ্চতা 12 মিটার হলে এর ক্ষেত্রফল কত বর্গমিটার। খুবই সহজ একটা প্রশ্ন, কেবল সূত্রে মান বসিয়ে হিসাব করে দিলেই হয়ে গেল। ভূমি আর উচ্চতা দেওয়া আছে একটা ত্রিভুজাকৃতির জমির। ভূমি হচ্ছে 25 মিটার, উচ্চতা 12 মিটার। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল অথবা ত্রিভুজাকৃতি জমি লিখতে পারো। ত্রিভুজের ক্ষেত্রফল সূত্রটা নিচে লিখি, হাফ অর্থাৎ 1/2 গুণ ভূমি গুণ উচ্চতা। একটু বড় প্রশ্ন হলে এটা সূত্র না লিখে সরাসরি মান বসিয়ে দিতাম, কিন্তু এটা খুবই ছোট একটা প্রশ্ন, তাই সূত্রটা লিখে একটু আসলে বড় করার চেষ্টা করছি। হাফ, ভূমি হচ্ছে 25 মিটার। মান বসানোর সময় খেয়াল রাখতে হবে যে সবগুলো রাশির একক একরকম আছে কিনা। একরকম না থাকলে কিন্তু আগে একরকম করে নিতে হবে। এক একটা এক এক রকম যদি হয় তাহলে কিন্তু গুণ করা যাবে না, গুণ বা যোগ বিয়োগ কোনো হিসাবই করা যাবে না। এটা যেহেতু ক্ষেত্রফল, বর্গ মিটার হবে এটার একক। এখানে হাফের এই নিচের 2 এর সাথে 12 কেটে 6, 6 আর 25 গুণ করলে হয় 150 বর্গ মিটার। তো এই হচ্ছে ত্রিভুজাকৃতি জমিটার ক্ষেত্রফল। এরপর 4 নম্বর প্রশ্নে এইরকম একটা সমীকরণ দেয়া আছে, 2a + 2/a হোল স্কয়ার = 12। আমাদের বের করতে হবে হচ্ছে a স্কয়ার + 1/a² এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এইখান থেকে a স্কয়ার + 1/a² নির্ণয় করতে হবে। তো দেখা যাক, আমরা হিসাব শুরু করি। এখান থেকে প্রথমত এই যে ব্র্যাকেটের ভেতরে একটা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে a + 1/a থাকবে। 2 কমন অর্থাৎ 2 দিয়ে ভাগ, দুইটা পদকে 2 দিয়ে ভাগ করলে এটা হয়। এখন যেহেতু হোল স্কয়ার ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেই হোল স্কয়ারটা দিলাম, = 12। a স্কয়ার এটা এই 2 এর উপরেও আছে, আবার a + 1/a এর উপরেও আছে। 2 এর উপরে যদি স্কয়ারটা হিসাব করে দিই তাহলে হবে 4, আর a + 1/a এটা হোল স্কয়ার। সূত্রানুসারে এটাকে যদি ভেঙে দেই তাহলে হবে a স্কয়ার + 2ab + b স্কয়ার। আর শেষে ডান পাশে যে 12 আছে সেটা রইল। a স্কয়ার প্লাস এখানকার a আর a কাটা যাবে, 2 থাকবে শুধু, প্লাস 1/a² এখানে যে 4 গুণ অবস্থায় ছিল সেটাকে ডান পাশে নিয়ে 12 এর সাথে ভাগ করে দেই। একবারে ভাগ করে দেই, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12। তাহলে a² প্লাস 1/a²। এই 2টা ডান পাশে নিয়ে যদি বিয়োগ করে দেই, 3 থেকে 2 বিয়োগ, তাহলে আমাদের যে মানটা বের করতে বলা হয়েছে a² প্লাস 1/a², এটার মান পাবো হচ্ছে 1। তো এই হচ্ছে 4 নম্বর প্রশ্নটার সমাধান। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, যেখানে একটা ভগ্নাংশ দেয়া আছে, বলা হয়েছে এর লঘিষ্ঠ আকার নির্ণয় করো। আর 6 নম্বর প্রশ্নে একসাথে দুইটা প্রশ্ন দেখাবো। 6 নম্বরে দুইটা সমীকরণ দেয়া আছে, সমীকরণ দ্বয়কে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে। তো 5 নম্বরে যে ভগ্নাংশটা দেয়া আছে, এই যে বোর্ডে দেখতে পাচ্ছ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে লব আর হরকে প্রথমে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে। এরপর একই রকম উৎপাদক যদি থাকে উপরে নিচে, তো সেগুলো কেটে ছোট করতে হবে। x³ - 49x, একটা x প্রথমত কমন নেওয়া যায় এখানে, তাহলে x² - 49 থাকবে। নিচে একটা x কমন নেওয়া যায়, সেই ক্ষেত্রে x + 7 থাকবে। উপরে
এই 49 কে তো আমরা 7 স্কয়ার লিখতে পারি। তো 7 স্কয়ার লিখে আরেকটা লাইন তোমরা করবে, আমি সেটা না করে একেবারে সূত্রে ফেলে দিচ্ছি। x স্কয়ার মাইনাস 7 স্কয়ার, অর্থাৎ সূত্রানুসারে তাহলে হবে x প্লাস 7 ইন্টু x মাইনাস 7, আর নিচে আপাতত যা আছে সেটাই x প্লাস 7। এখন এই যে x প্রথমত কাটতে পারি, x প্লাস 7 এই রাশিটাও কেটে দিতে পারি, তাহলে নিচে কিন্তু কিছুই রইল না মানে 1। তো নিচে 1 এর তো কোনো মূল্য নেই, উপরে শুধু যে x মাইনাস 7 আছে, এটাই হচ্ছে আনসার 5 নম্বর প্রশ্নের। আর 6 নম্বর প্রশ্নে যে দুইটা সমীকরণে অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে বলা হয়েছে, সমীকরণ দুইটা দেখতে পাচ্ছ। প্রথমে আমরা সমীকরণ দুইটা নাম্বার দিয়ে নেব, 1, 2 সমীকরণ নাম্বার। এবার অপনয়ন পদ্ধতিতে আমরা জানি যে x অথবা y যে কোনো একটা পদ, দুইটা সমীকরণের যে কোনো একটা পদ সমান করে নিতে হয়, সমান করে নিয়ে তারপর হচ্ছে যোগ বা বিয়োগ করে কাটাকাটি করতে হয়। তো এখানে দেখো এমনিতেই সমান আছে by আর হচ্ছে by, এই পদ অবশ্য সমান, এই পদ সমান, যোগ করলে এই by প্লাস by মাইনাস by কাটা যাবে, আবার যদি বিয়োগ করি তাহলে ax এই x এর যে পদটা আছে সেটা কাটা যাবে। তো যোগ বা বিয়োগ যে কোনো একটা কিছু করলেই হবে, এখানে আর হচ্ছে যে কোনো কিছু দিয়ে গুণ করার প্রয়োজন হচ্ছে না। তো আমরা লিখবো যে 1 ও 2 নং যোগ করে পাই, আমি এখানে সংক্ষেপে এরকম চিহ্ন দিয়ে লিখে দিলাম, এত সংক্ষেপ না লেখাই ভালো, একটু কথা দিয়ে লিখাই ভালো। আমি এখানে বোর্ডে লেখার ঝামেলা এড়ানোর জন্য এবং ভিডিওর দৈর্ঘ্য কমানোর জন্য একটু কথা কম লিখে মুখে কথা বলছি। তো এটা যদি যোগ করি, ইচ্ছা করলে সমীকরণ দুইটা আবার লিখে তারপরে যোগ করে দেখাতে পারো, আমি একবারে যোগ করে দিচ্ছি, এখানে যেহেতু উপর নিচে লেখাই আছে। by কাটা যাবে, ax আর ax যোগ করে দিলে হচ্ছে 2ax। ডান পাশেও যোগ করলে যে b মাইনাস b আর প্লাস b কাটা যাবে, দুইটা a যোগ করে 2a। আমরা x এর মান এখান থেকে বের করব, x ইকুয়াল টু এই পাশে যে 2a x এর সাথে গুণ অবস্থায় আছে, সেই 2a এই পাশে এসে ভাগ হয়ে যাবে, 2a ডিভাইডেড বাই 2a। একই জিনিস ভাগ করলে হয় 1, তার মানে x এর মান পেয়ে গেলাম 1। এবার 1 বা 2 যে কোনো একটা সমীকরণে যদি x এর মানটা বসিয়ে দেই, 2 নম্বর সমীকরণে b যুক্ত যে পদ তার আগে প্লাস আছে, এখানে যদি x এর মান বসাই তাহলে b এর মান নির্ণয় করার জন্য আমাদের মাইনাসের ঝামেলাটা পোহাতে হবে না। তো এই কারণে আমরা 2 নং এ x এর মান বসাই, 2 নং এ x এর মান বসিয়ে পাই। এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে x এর মান যদি 1 বসানো হয়, a ইন্টু 1 তার মানে a প্লাস by ইকুয়াল টু ডান পাশে আছে a প্লাস b। তো by এই পাশে রইল, এই এটা ডান পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, a প্লাস b থেকে a বিয়োগ, তাহলে a মাইনাস a কাটা যাবে, থাকবে হচ্ছে b। আমরা বের করব y এর মান, y এর সাথে এখানে এই b টা গুণ অবস্থায় আছে, ডান পাশে গিয়ে ডান পাশে যে b আছে তার সাথে এই b ভাগ হয়ে y এর মানও 1 পাওয়া যাবে, অর্থাৎ x এবং y দুইটার মানই হচ্ছে 1। তো শেষে তোমরা নির্ণয়ের সমাধান xy ওই যে ক্রমজোড় আকারে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে xy এভাবে করে লিখে ইকুয়াল টু 1, 1 অর্থাৎ xy এর যে মান সেটাও ক্রমজোড় আকারে লিখে দেবে। বন্ধুরা 7 নম্বর প্রশ্নটা সেট থেকে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে a is equal to x such as x পূর্ণ সংখ্যা এবং x স্কয়ার লেস দেন 9, এই সেটটিকে তালিকা পদ্ধতিতে বর্ণনা করো। একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, এ দিয়ে সেটাকে সূচিত করা আছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। সেটটা যেটা বলা হয়েছে যে x হলো পূর্ণ সংখ্যা এবং x স্কয়ারের মান 9 থেকে ছোট। পূর্ণ সংখ্যা অর্থাৎ ইন্টিজার, সেটা ধনাত্মকও হতে পারে, ঋণাত্মকও হতে পারে, শূন্যও হতে পারে, কিন্তু ভগ্নাংশ না। তো পূর্ণ সংখ্যা সব মানে হচ্ছে আমরা শূন্য থেকে শুরু করতে পারি, এইভাবে করে একটু এটা হিসাব করে দেখাতে হবে। x ইকুয়াল টু 0 হলে, 0 পূর্ণ সংখ্যা, কিন্তু 0 কিন্তু প্রকৃত সংখ্যা বা মানে স্বাভাবিক সংখ্যা না, তো 0 পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে। তো 0 যদি হয় x এর মান, তাহলে x স্কয়ারের মান সেটাও 0ই হবে, কারণ 0 এর স্কয়ার করলে 0 হয়, এটা 9 থেকে ছোট। তাহলে x এর মান 0, এটা গ্রহণযোগ্য মান। এখানে আমি গ্রহণযোগ্য না লিখে টিক চিহ্ন দিয়ে দিলাম, একটু লিখে দিবে ওখানে যে গ্রহণযোগ্য। এইভাবে করে x এর মান আমরা
প্লাস এবং -1 নেব, কারণ যেহেতু পূর্ণ সংখ্যা বলা আছে, এখানে যদি স্বাভাবিক সংখ্যা বলতো তাহলে কিন্তু আর প্লাস মাইনাস নেওয়ার প্রয়োজন হতো না, তখন শুধু আমরা +1 নিতাম। কিন্তু এখানে পূর্ণ সংখ্যা বলার কারণে হচ্ছে প্লাস মাইনাস দুইটাই নিয়ে হিসাব করতে হবে, কারণ দুইটাই হচ্ছে পূর্ণ সংখ্যা। সেই ক্ষেত্রে x² এর মান +1 অথবা -1, উভয় ক্ষেত্রে স্কয়ার করলে সেটা 1 হয়ে যাবে, কারণ মাইনাসের স্কয়ার করলেও প্লাস, প্লাসের স্কয়ার করলেও প্লাস। তো x² এর মান হচ্ছে 1 হয়, সেটাও 9 থেকে ছোট, অর্থাৎ এটাও গ্রহণযোগ্য মান। এভাবে করে দেখতে হবে যে কত পর্যন্ত আমরা গ্রহণযোগ্য মান পাই, অর্থাৎ 9 থেকে ছোট হয়। যদি +-2 হয় সেই ক্ষেত্রে x² এর মান 4, এটাও 9 থেকে ছোট, অর্থাৎ গ্রহণযোগ্য। আর x এর মান যদি +-3 হয় সেই ক্ষেত্রে x² এর মান হবে হচ্ছে 9। 9 তো 9 এই ছোট নয়, তার মানে এটা গ্রহণযোগ্য নয়। আমি ক্রস দিয়ে দিলাম, তোমরা কথাই লিখবে যে গ্রহণযোগ্য নয়। তো তার মানে এরপরে পরবর্তী সংখ্যা যেগুলো আছে সেগুলো তো আরো বড় হয়ে যাবে, সেগুলো আরো গ্রহণযোগ্য নয়। তার মানে এরপর আর কোনো গ্রহণযোগ্য মান পাবো না। 0, +-1, +-2, এই কয়টা হচ্ছে এই সেটে x এর যে মানের কথা, যে শর্ত দেয়া আছে সেই শর্তানুসারে x এর গ্রহণযোগ্য মান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং সেট এ বা নির্ণেয় সেট এ হচ্ছে 0, +-1, +-2, +-3 কিন্তু গ্রহণযোগ্য হচ্ছে না, সেটা খেয়াল রাখতে হবে। তো এটাকে আবার এইভাবে লিখতে পারি, এর মধ্যে +1, -1, +2, -2 একাধিক সংখ্যা আছে। -2 এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা, আমরা একটু ছোট থেকে বড় সাজিয়ে লিখতে পারি, -1, 0, 1, 2 এইভাবে। এই হচ্ছে 7 নম্বর প্রশ্নটার আনসার। 8 নম্বর প্রশ্ন আসলে কোনো হিসাবের অঙ্ক না, এখানে কেবল যুক্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে। বলা হয়েছে যে একটা বর্গ একটি আয়ত, কিন্তু আয়ত একটি বর্গ নয়। বর্গ একটা আয়ত, কিন্তু আয়ত বর্গ নয়। কেন, সেটা একটু ব্যাখ্যা করতে হবে। বর্গ, একটু চিত্র এঁকে নিয়েছি, চিত্র আঁকা অবশ্যই এটার প্রশ্নের আনসার দেওয়ার জন্য চিত্র আঁকাটা জরুরি না, আমি কেবল বোঝানোর জন্য এঁকেছি। বর্গ হচ্ছে যে যেটা সবগুলো বাহু সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। আর আয়ত বিপরীত বাহুগুলো সমান, কোণ অবশ্য সমকোণ আছে বর্গের মতোই। এখানে কোণের দিক থেকে দুইটাতে মিল আছে, পার্থক্য কেবল এখানে সবগুলো বাহু সমান আর এখানে বিপরীত বাহুগুলো সমান। তো বিপরীত বাহু যদি সমান হয়, এখানে তো সবগুলো বাহুই সমান, তাহলে বিপরীত বাহু তো সমান হবেই। তার মানে বর্গটাকেও আমরা আয়ত বলতে পারি, অর্থাৎ বর্গের মধ্যে আয়তের সব বৈশিষ্ট্য আছে। তার মানে বর্গ একটা আয়ত। আমরা এইভাবে লিখতে পারি প্রথম কথা এই প্রশ্নের উত্তরে, যে বর্গের যেহেতু বিপরীত বাহু সমান, সেহেতু বর্গ একটি আয়ত। তার আগে একটু আয়তের সংজ্ঞা লিখে নিতে পারো, যে আয়ত হচ্ছে এমন এক ধরনের চতুর্ভুজ যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং প্রত্যেকটা কোণ সমকোণ। তারপরে বর্গের যেহেতু প্রত্যেকটা বাহু সমান, তো আমরা বলতে পারি যে বর্গের বিপরীত বাহু সমান এবং কোণ সমকোণ। তো সুতরাং বর্গ একটা আয়তক্ষেত্র, কিন্তু আয়তক্ষেত্রের কেবল বিপরীত বাহু সমান, সবগুলো বাহু সমান নয়। তো সুতরাং আয়তক্ষেত্রকে আমরা বর্গ বলতে পারি না। তার মানে ওই যে প্রশ্নের যে কথাটা আছে, বর্গ একটি আয়ত, কিন্তু আয়ত একটি বর্গ নয়। শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর প্রশ্নটা জ্যামিতির অংশ থেকে। বলা হয়েছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি ব্যাস ভিন্ন জ্যা এবং ওডি লম্ব এবি। এবি = 8 সেন্টিমিটার, ও এ 5 সেন্টিমিটার হলে ওডি এর মান নির্ণয় করো। প্রশ্ন অনুযায়ী একটা চিত্র এঁকে নিয়েছি, তোমরা এরকম একটা চিত্র এঁকে নিবে। বলা হয়েছিল যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে হচ্ছে এবি, ব্যাস ভিন্ন একটা জ্যা। কেন্দ্র দিয়ে যে ব্যাসটা যায়, যে জ্যাটা যায় সেটা হচ্ছে ব্যাস। তো কেন্দ্র দিয়ে যায়নি এমন একটা ব্যাস, এমন একটা জ্যা হচ্ছে এবি, অর্থাৎ ব্যাস ভিন্ন একটা জ্যা। আর বলা হয়েছে ওডি এবি এর উপরে লম্ব, ওডি এবি এর উপরে লম্ব। এবি এই এ থেকে বি পর্যন্ত এবং ও এ তাহলে যোগ করে দিতে হবে। এই যে ও এ, এটার দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমাদের ওডি অর্থাৎ এই লম্বটার দৈর্ঘ্য বের করতে হবে। আমরা উপপাদ্য জানি একটা, যে কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ওডি যেহেতু এবি জ্যায়ের উপরে লম্ব, সুতরাং এবি জ্যাটা এই ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হবে। অর্থাৎ এই যে ওডি যেহেতু এবি এর উপরে লম্ব, সেহেতু এডি হবে হচ্ছে
হাফ AB এর সমান, তার মানে হাফ ইন্টু AB হলো 8 সেন্টিমিটার, তো এটা হিসাব করলে হবে 4 সেন্টিমিটার AD এর মান। AD এর মান জানি, OA সেটা দেয়া আছে 5 সেন্টিমিটার, আমরা বের করব হচ্ছে OD এর মান। তো AOD এটা যেহেতু লম্ব, তার মানে সমকোণী ত্রিভুজ, AOD একটা সমকোণী ত্রিভুজ। এখান থেকে পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা বাকি হিসাবটুকু করব। সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ AOD হতে, পিথাগোরাসের নাম উল্লেখ করে দিতে পারো পিথাগোরাসের সূত্র মতে, আমি লিখছি না সেটা। অতিভুজের বর্গ অন্য দুই বাহুর বর্গের যোগফলের সমান। তো অন্য দুই বাহু সেটা আগে লিখছি, AD স্কয়ার প্লাস OD স্কয়ার ইকুয়াল টু অতিভুজ AO স্কয়ার। AD স্কয়ার মানে হচ্ছে AD এর মান এই যে বের করা হয়েছে 4 স্কয়ার প্লাস OD, এটার মান আমরা বের করব। আর AO বা OA একই কথা, সেটা হচ্ছে 5 স্কয়ার। এবার ডান পাশে চলে যাই, 4 স্কয়ার করলে হচ্ছে 16 প্লাস OD স্কয়ার ইকুয়াল টু 5 এর স্কয়ার করলে হচ্ছে 25। 16 ওই পাশে গিয়ে 25 থেকে বিয়োগ হয়ে যাবে, একবারে বিয়োগ করে দিই, 25 থেকে 16 বিয়োগ করলে 9 হয়। সুতরাং OD ইজ ইকুয়াল টু স্কয়ারটা ওই পাশে গিয়ে বর্গমূল, 9 এর বর্গমূল করলে হয় 3। তার মানে OD এর মান যে বের করতে বলেছিল সেটা হচ্ছে 3 সেন্টিমিটার। 10 নম্বর যে প্রশ্নটা আছে, অনেকগুলো সংখ্যা দেয়া আছে, 30 জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেয়া আছে। বলা হয়েছে শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। শ্রেণী সংখ্যা নির্ণয় করতে গেলে প্রথমত আমাদের পরিসর দরকার। পরিসর নির্ণয় করতে গেলে আবার এই উপাত্তগুলোর মধ্যে সবচেয়ে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যা কোনগুলো সেগুলো খুঁজে বের করতে হবে। তো আমি সেটা খুঁজে বের করেছি। সবচেয়ে ছোট সংখ্যা এখানে আছে হলো 42, আর সবচেয়ে বড় সংখ্যা আছে 95। সেগুলো লিখে নেই। যেখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 42 আর সর্বোচ্চ সংখ্যা 95। তাহলে পরিসর হবে পরিসরের সূত্র সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ, সূত্র লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা নাই, সূত্র অনুযায়ী মান বসিয়ে দিলাম, যোগ 1। 5 থেকে 2 বিয়োগ করলে 3, 9 থেকে 4 বিয়োগ করলে 5 যোগ 1 অর্থাৎ 54। পরিসর হচ্ছে 54। শ্রেণী ব্যবধান 10 নেয়ার কথা বলা আছে প্রশ্নে। শ্রেণী ব্যবধান 10, শ্রেণী ব্যবধান দিয়ে পরিসরকে ভাগ করলে শ্রেণী সংখ্যা পাওয়া যায়। তো শ্রেণী ব্যবধান 10 নিয়ে শ্রেণী ব্যবধান 10 নিয়ে শ্রেণী সংখ্যা বের করতে হবে আমাদের। শ্রেণী সংখ্যা 54 কে 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ করা তো খুব সহজ, 5.4, এক ঘর আগে দশমিক দিয়ে দিলেই হয়। তো শ্রেণী সংখ্যা তো এরকম ভগ্নাংশ হয় না, এরকম যখন ভগ্নাংশ আসে তখন পরবর্তী যে পূর্ণ সংখ্যা সেটা নিতে হয়। 5.4 পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 6। তো যেহেতু এটা একেবারে সমান না, আমরা এরকম একটা প্রায় সমান চিহ্ন অর্থাৎ এই যে ঢেউয়ের মতো একটা চিহ্ন দিয়ে লিখি। তো শ্রেণী সংখ্যা হবে তাহলে হচ্ছে উপাত্তের 6টা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই মডেল টেস্ট 2 এর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের আলোচনা এখানেই শেষ হচ্ছে। এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।